কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৫, চলছে উদ্ধার অভিযান। বন্দরনগরীতে ২ শিশুর মৃত্যু, বান্দরবানে আশ্রয় কেন্দ্রে ৪০০ পরিবার। গণভোট জুলাই প্রশ্নে কোনো ছাড় নয়, সরকারকে বিরোধী দলীয় নেতার হুঁশিয়ারি। অভ্যুত্থানে যুবদলের ৭৮ নেতাকর্মী শহীদ হওয়ার দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে কাল। পঞ্চদশ সংশোধনী পুরো বাতিলে সাংবিধানিক শূন্যতার শঙ্কা আইনজীবীর। স্বাগত স্টার নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমানিমা। দেখছিলেন শিরোনাম। কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে ৩.৫ লাখ মানুষ। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানির পরও সরতে রাজি নয় কেউ। দাবি করছেন পুনর্বাসনের আর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কক্সবাজার পৌরসভার খাজামঞ্জিল এলাকা পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কয়েকশো বসত ঘরসহ নানা স্থাপনা। কেউ বসবাস করছেন পাহাড়ের খাদে, কেউ বা খাদের নিচে, আবার কারো বসতি পাহাড় চূড়ায়। গড়েছেন কাঁচা কিংবা আধা পাকা ঘরবাড়ি। একের পর এক পাহাড় ধসে প্রাণহানির ঘটনা জেনেও সরছে না কেউ। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কিছুটা থেকে এখানে বড় হয়েছি, তো এটা ছেড়ে আমরা যাবো কোথায়? আমরা যদি সরকার যদি অনিমিকা যদি এখান জায়গা টাকা দেয় তাহলে আর গদ্দর বানিয়ে দিলে আর যেতাম। ওদের ঘর বিঠা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। একই চিত্র রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায়। প্রশাসনের হিসেবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে আছে রোহিঙ্গারাও। পরিবেশবাদীরা বলছেন, বর্ষা এলে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে কেবল মাইকিং করেই দায় সারছে প্রশাসন। এরপর সেই পুরনো চিত্র, তাই থামছে না দুর্ঘটনা, প্রাণহানি। যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তারা নিজেরা দায়ী রয়েছে, তার সাথে দায় এড়াতে পারে না বনবিভাগের জমির তারা থাকতেছে, তাদেরকে উচ্ছেদ করা হয় না। অন্যদিকে জেলা প্রশাসনের কিছু পাহাড় শ্রেণীর জমি রয়েছে, খাস জমি, এখানেও তারা দখল করে থাকতেছে, জেলা প্রশাসন থেকে উচ্ছেদ করা হয়নি। যদিও প্রশাসনের দাবি, পাহাড় ধসে প্রাণহানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতিদের পুনর্বাসনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তাদেরকে আসলে চিহ্নিত করে সেখান থেকে অপসারণ বা তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি। পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি ঘটনা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরে নেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে আমাদের সিএসিদের নেতৃত্বে। আমরা তাদেরকে বর্ষার শুরুতেই সতর্ক করি এবং তারা সবাই প্রস্তুতিমূলক সভা করে। এবারও একইভাবে করেছে। গত এক দশকে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেছে শতাধিক মানুষের, যার মধ্যে অনেকেই আছে রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়েছে একটি মাদ্রাসার উপরে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, আমাদেরকে জানাবেন যে কতজন শিশু মৃত্যুর তথ্য আপনার কাছে আছে এবং উদ্ধার তৎপরতার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ইমা, ঠিক এখন থেকে ঘণ্টাখানেক আগেই এই দুর্ঘটনা ঘটেছে। যখনই আমরা আসলে পাহাড় ধসের খবর জানাচ্ছিলাম, গেল 2 দিন আগেও কিন্তু পাহাড় ধসে 8 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আজকে মূলত পাহাড়ের যে পাদদেশে নবনির্মিত একটি পাহাড়ে একটি সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল। পাহাড় সহ সেই সীমানা প্রাচীর ধসে একটি হেফজখানায় পড়েছে, যেটি হচ্ছে নারীদের হেফজখানা, অর্থাৎ মহিলা হেফজখানা। এটি সেটির উপর পড়েছে। সেখানে 50 জনের অধিক শিক্ষার্থী ছিল এবং 20 থেকে 30 জন শিক্ষার্থী চাপা পড়েছে, সেই ধরনের তথ্য ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত 6 জনকে উদ্ধার করার পর 5 জনের মৃত্যুর সংবাদটি আমাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান নিশ্চিত করেছেন। যদিও বিভিন্ন দপ্তর থেকে আমরা ভিন্ন ভিন্ন সংবাদ পাচ্ছি, যেমন 2 জন বা 3 জন করে হতাহতের খবর এখন পর্যন্ত দেওয়া হচ্ছে, তবে নিখোঁজের সংখ্যাটা এখন পর্যন্ত 20 জনই রয়েছে। তবে ঠিক কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বা কতজন নিখোঁজ রয়েছে সেটি হয়তো আরও কিছু সময় পর ক্যাম্প প্রশাসন আমাদেরকে স্পষ্ট করতে পারবেন। এমা, এই ছিল আমার কাছে ক্যাম্পে পাহাড় ধসের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব।
বৃষ্টির পানিতে ভাসছে বন্দরনগরী। দুদিন ধরে ডুবে আছে সড়ক, বাসাবাড়ি, দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চট্টগ্রামে আলাদা জায়গায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রুটের ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী। বাতিল করা হয়েছে 4টি ট্রেনের যাত্রা। স্থগিত হয়েছে বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। বৃষ্টিতে জলমগ্ন চারপাশ, পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন হয়েছে ক্ষতিগ্রস্ত। সকালে ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শনে যান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাথে ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র সহ পূর্বাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের উচ্চতা প্রায় 5 ফুট বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। রেল লাইন কি পরিমাণ ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে, কোথাও 2 ফিট, কোথাও 3 ফিট। গভর্নমেন্টের সিদ্ধান্ত ভবিষ্যতে আমরা এটাকে 5 ফিট উচ্চতায় নিয়ে যাব রেল লাইনটাকে, যে কারণে যে আমাদের যদি একদম বিপর্যয় ঘটেও সেই ক্ষেত্রেও যাতে আমরা রেল স্বাভাবিক রাখতে পারি। রেল লাইন ডুবে যাওয়ায় কক্সবাজারের সাথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে 4 ট্রেনের যাত্রা। এতে ভোগান্তিতে যাত্রীরা। সরিয়ে নেওয়া হয়েছে আটকা পড়া পর্যটক এক্সপ্রেস। ঢাকা থেকে কমলাপুর থেকে এসেছি চট্টগ্রাম থেকে আবার আমরা কক্সে যাবো। তার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই ভোগান্তির মুখে আমরা আছি। যেহেতু মানুষরা ঢাকা থেকে আসছে বা দূর দূরান্ত থেকে অনেকেই আসছে, এখন মাঝ পথে এসে যদি যাইতে না পারে সামনের দিকে, তাহলে তো রেলওয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার। যাত্রীর জন্য তো আসলে ভোগান্তি। আমরা চেষ্টা করছি যে যারা আসে তারা তো একটা গন্তব্যে যাওয়ার জন্য আসে, কিন্তু নির্দিষ্ট গন্তব্যে না যেতে পারলে তো অবশ্যই ভোগান্তি থাকবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগের এটা আমরা কেটে যাওয়ার পরে আমরা আবারও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেসব জায়গায় বেশি পানি উঠেছে, নিচু জায়গা, ওইগুলোকে আমরা কাজ করব। পুরো মহানগর এরিয়াতে 26টি পাহাড় আছে যেগুলো ধসের মতো এবং মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেখানে প্রায় 6,500 পরিবার আছে। আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করেছি, আমরা মসজিদগুলোতে বলেছি এবং তাদেরকে সতর্ক করেছি এবং প্রত্যেকটা জায়গায় শেল্টার সেন্টার স্থাপন করেছি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন এবং সেই সাথে মেয়রগুলিতে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। ইমা, মেয়রগলিতে 12 বছরের একটি শিশু সে মারা গেছে সামিয়া নামে, এবং একই সাথে কিন্তু আজকে জঙ্গল সলিমপুর এলাকায়ও এক শিশু সেও পাহাড় ধসে মারা গেছে। অর্থাৎ গতকালকে দেয়াল ধসে একজন মারা গিয়েছিল যুবক, এবং আজকে কিন্তু পাহাড় ধসে 2 জন মারা গেলেন। একটু আবহাওয়ার তথ্য যদি জানাতে চাই যে চট্টগ্রামে আজকে দুপুর পর্যন্ত বিকেল 3টা পর্যন্ত 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা বলেছে আবহাওয়া অফিস। গতকালকে যেটি ছিল প্রায় 400 মিলিমিটারের বেশি। তো আজকে আসলে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, কিন্তু জলাবদ্ধতার যে পরিস্থিতি সে অনুযায়ী কিন্তু কোনো ধরনের উন্নতি হয়নি। এবং আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের শান্তিবাগ এলাকা, ছোট পুলের পাশে। সেখানে কিন্তু আপনি দেখছেন যে রাস্তায় পানি, হাঁটু সমান পানি, এবং সামনে সেখানে কিন্তু কোমর সমান পানি কিন্তু এখনও বাসাবাড়ি, দোকানপাট সামনের জায়গাগুলোতে তলিয়ে আছে। পানি এত বেশি যে সেখানে আসলে আমরা যেতেও পারছি না। তো আসলে এই জায়গা শুধু নয়, অন্যান্য জায়গাতেও কিন্তু জলাবদ্ধ হয়ে আছে। তবে গতকালকের তুলনায় আজকে জলাবদ্ধ পরিস্থিতি কিছুটা কম, যেখানে আসলে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত আজকে কম হয়েছে। তো আবহাওয়া অফিস যেটি বলেছে আগামী 24 ঘন্টায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং একই সাথে জোয়ার ভাটার সাথে যেহেতু চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকটা সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে জোয়ার চলছে। তবে সেক্ষেত্রে আসলে এই জোয়ারের সাথে যখন
বৃষ্টিপাত শুরু হয় সেক্ষেত্রে শহরের পানি সাগরে যদি না যেতে পারে নালা বা খাল দিয়ে, সেক্ষেত্রে আসলে শহরের জলাবদ্ধতাটা সেটি দীর্ঘায়িত হয়। তো এবং আরেকটি বিষয় যেটি এই যে পাহাড় ধসে মৃত্যু, সেটি প্রত্যেক বছর অনেকটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়র যেটি বলছেন যে মাইকিং করা হচ্ছে, জেলা প্রশাসনও বলছে মাইকিং করা হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত আসলে আশ্রয় কেন্দ্রের লোকজন কিন্তু আসেনি, যার কারণে অতিরিক্ত বৃষ্টিপাত যেহেতু হচ্ছে, বালি মাটির পাহাড়, সেখানে মাটি পড়ে আসলে পাহাড় ধসের যে ঝুঁকি সেটি কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। ইমা। এমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক। এদিকে টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধসে অন্তত 5 জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন অন্তত 20 জন। চলছে উদ্ধার অভিযান এবং বৃষ্টিতে ডুবেছে পার্বত্যাঞ্চল। প্লাবিত বাড়িঘর, সড়ক, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। পানিবন্দী রয়েছেন উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের মানুষজন। পাহাড়ি ঢলে সাঙ্গুর ভয়াবহ রূপ, ভাসছে দুকুল, সেই সাথে ডুবছে নিম্নাঞ্চল। বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বালাঘাটা সহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি বসতঘর, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঠেছেন সেখানে। বিচ্ছিন্ন লামা আলী কদম সড়ক যোগাযোগ। প্লাবিত খাগড়াছড়ির দীঘিনালার মেরুং, বোয়ালখালী, কবাখালী সহ 5 ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েকশো পরিবার। ঘরবাড়ি ছেড়ে শতাধিক পরিবার ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। তলিয়েছে কবাখালী ও লংগদু সড়ক, এতে বন্ধ সাজেকের সঙ্গে যোগাযোগ। আটকা পড়েছে 461 জন পর্যটক। অনেক পরিবার পানিবন্দী, ইতিমধ্যে অনেকে আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি, ব্যাপারীপাড়া, নিউ লাইল্লাঘোনা সহ বেশ কিছু এলাকায়ও পানিবন্দী। বিভিন্ন উপজেলায় 210টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নিয়েছে 7 শতাধিক মানুষ। টানা বৃষ্টিতে কক্সবাজারে অন্তত 50টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। হাটবাজার সড়ক তলিয়ে যাওয়া স্থবির জনজীবন। ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। খোলা হয়েছে 628টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। বেঞ্চ যেগুলো আছে, হাই বেঞ্চ, লো বেঞ্চ, সেগুলো কিন্তু ডুবে। পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে সবাইকে আমরা নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিচ্ছি। পানিবন্দী ভোলার মনপুরার 5টি ইউনিয়নের মানুষ। বাড়িঘর, পথঘাট প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় নৌ চলাচল বন্ধ আছে। বরগুনায় ট্রলার ডুবে নিখোঁজ কয়েক জেলে। এছাড়া পটুয়াখালীতে নিখোঁজ 6 জেলের সন্ধান মেলেনি এখনো। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। লঘুচাপের প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এ সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তাল থাকবে সাগর, তাই 4 সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দুর্বল হচ্ছে ভারতের পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ। তবে সমুদ্র বন্দর ও দেশের উপকূলীয় এলাকায় উত্তালই থাকছে সাগর। এর প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এ সময় উপকূলীয় অঞ্চলের 3 বিভাগ ও সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আর এই বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ও পাহাড় ধসের সতর্ক বার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাশি রাশি মেঘমালা তৈরি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত, তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা সহ দেশের নানা জেলায় বৃষ্টির সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এই ভারী বৃষ্টিপাত জনিত কারণে ব্যাহত হয়। ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে উপকূলীয় এলাকায় আপনারা জানেন এখনও অনেক কাঁচা ঘর রয়েছে, অনেক টেম্পোরারি যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ঘরবাড়ি বসতি রয়েছে, সেখানে ভালনারেবল পিপল রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং বিশেষ করে এই ভারী বৃষ্টিপাতের কারণে একদম উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল অনেক সময় প্লাবিত হয়। মঙ্গলবার বান্দরবানের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড 314 মিলিমিটার আর 59 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল বৈষম্য, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। বুধবার কাকরাইলের আইডিইবি মাল্টিপ্লাস হলে অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না, বিচারিক প্রক্রিয়ার দাবিটা থেমে যাবে। 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার দ্রুত ও নিরপেক্ষ করার তাগিদ দেন বক্তারা। ওই 12টা নোট অফ ডিসেন্ট বাদ দিলে যা দাঁড়াবে সেটা সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তনে একেবারে ইম্যাটেরিয়াল, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা ও জাতিকে ধোঁকা দিচ্ছে সরকার, আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা, সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে জাতি চিনে ফেলছে। বিচার সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মত বক্তাদের। হয় তুমি রাষ্ট্রের পক্ষে, না হলে তুমি জনগণের পক্ষে, কোনটা ইউ চুজ। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার নিউজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার পতনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে যুবদল। সংগঠনটির সুনাম ধরে রাখতে আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে সারা দেশে ৩০০ জন নেতাকর্মীকে বহিষ্কার করার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতা। ২৪-এর উত্তাল জুলাই, ১৭ বছরের কর্তৃত্ববাদী সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতারা। বুধবার জাতীয়তাবাদী যুবদলের সংবাদ সম্মেলনে উঠে আসে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে যুবদলের ভূমিকার কথা। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। এ সময় দলটির সভাপতি বলেন, দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে ৩০০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৩০০ জনের মতো নেতাকর্মীকে বহিষ্কার করার মাধ্যমে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। এ সময় নানা ইস্যুতে প্রশ্নের জবাবে নেতারা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ডের দায় যুবদল নেবে না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে কাল। সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ঠিক করা হয়েছে এই দিন। শুনানিতে হাইকোর্টের রায় বহাল চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৪টি পরিবর্তন আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুজন সম্পাদক সহ ৩ জন। পরে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান বাতিল সহ বেশ কিছু সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয় সেই রায়ে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারীরা। সেই পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়েই আপিল বিভাগে চলছে আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। শুনানিতে কিছু অংশ সংশোধন চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আদালতের কাজ আইন প্রণয়ন নয়, তাই যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক শুধু সেগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন আরেক আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন না আনকনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি। একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল, এটা তো চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল। তো যদি পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হয় তাহলে ওই বিধানটা সংবিধানে ফিরে আসবে। তো সেই ব্যাপারেও আদালত একটা সুরক্ষা দিতে পারেন। ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুরু হয় এই শুনানি। তবে নির্বাচনের আগে প্রশ্নবিদ্ধ রায় দেয়া যাবে না জানিয়ে মুলতবি ছিল শুনানি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।